Comprehensive Guide to Shallow Cloning and Deep Cloning of Reference Values in JavaScript. তো রেফারেন্স ভ্যালুর ক্ষেত্রে একটা বিষয় ঘটে, ফর এক্সাম্পল একটা ভ্যারিয়েবল নিলাম যে অ্যারে 1, ঠিক আছে। তো এখানে একটা অ্যারে দিলাম 1 2 3, এরপরে আরেকটা ভ্যারিয়েবল নিলাম অ্যারে 2, ঠিক আছে। তো এই অ্যারে 2তে জাস্ট অ্যারে 1টা ইনসার্ট করে দিলাম। তো এখন আমি যদি কনসোল লক করি, ফর এক্সাম্পল এখানে অ্যারে 1 দিলাম আর পুরোটাকে কপি করে জাস্ট নিচে পেস্ট করে এখানে 2 দিলাম, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই দুই জায়গায় সেম রেজাল্ট আসবে, মানে অ্যারে 1 এর ক্ষেত্রে যা আসবে অ্যারে 2 এর ক্ষেত্রেও তা আসবে, যেহেতু আমরা অ্যারে 1 অ্যারে 2 এর মধ্যে ইনসার্ট করেছি। তো এখন একটা বিষয় যে আমি যদি এখন অ্যারে 2তে কোনো কিছু একটা পুশ করি, মানে এখানে যদি কোনো একটা চেঞ্জ আনি, ফর এক্সাম্পল এখানে 4 পুশ করলাম, তো সেই হিসেবে তো আসলে অ্যারে 2তে এই চেঞ্জটা দেখার কথা, তাই না? কিন্তু আমরা এই চেঞ্জটা অ্যারে 1এও দেখতে পাচ্ছি। তো এরকমটা কেন হচ্ছে? এর কারণ হচ্ছে এই যে অ্যারেটা আমরা এখানে অ্যাসাইন করেছি, এই অ্যারেটা হচ্ছে একটা রেফারেন্স ভ্যালু। তো এই অ্যারের যেই মেমোরিটা আসলে এখানে নিয়েছে, তো সেই মেমোরিটাই জাস্ট একটা রেফারেন্স হিসেবে আমরা আসলে এখানে ইনসার্ট করেছি, কিন্তু এখানে কোনো ওই অ্যারের কোনো কপি আমরা অ্যারে 2তে ইনসার্ট করি নাই। তো এভাবেই আসলে রেফারেন্স ভ্যালু ওয়ার্ক করে। তো যেহেতু এখানে অ্যারে একটাই, শুধুমাত্র রেফারেন্স এখানে ইনসার্ট হচ্ছে, তো যার কারণে আমরা এরকম যত ভ্যারিয়েবল নিব এবং সেখানে যত রেফারেন্স আমরা ইনক্লুড করি না কেন, আমরা মানে যে কোনো ভ্যারিয়েবলে কোনো একটা চেঞ্জ আনলে সেটা আলটিমেটলি সব ভ্যারিয়েবলে সেই চেঞ্জটা আমরা দেখতে পাবো, যেহেতু আপনার অ্যারে একটাই। এটাই হচ্ছে আসলে রেফারেন্স ভ্যালুর একটা কি বলে বৈশিষ্ট্য। তো এখন এর কারণে একটা প্রবলেম হচ্ছে, আসলে আমরা এই একটা রেফারেন্স ভ্যালুকে আমরা আসলে কপি করতে পারছি না, মানে এটাকে ক্লোন করতে পারছি না। তো আমাদের এরকম ক্লোন করার অনেক প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা আসলে শ্যালো ক্লোনিং এবং ডিপ ক্লোনিং করতে পারি। তো শ্যালো ক্লোনিং এবং ডিপ ক্লোনিং দুই রকম, নামের ভিতরেই দুটার পার্থক্য বলা আছে, যেমন শ্যালো ক্লোনিং। তো এখন দেখি শ্যালো ক্লোনিংটা কিভাবে হয়। তো ফর এক্সাম্পল আমি এখানে একটা অবজেক্ট নিচ্ছি। আচ্ছা, যেহেতু এখানে লিখি, তো এখানে একটা অবজেক্ট নিলাম যে obj1, এটা ইকুয়াল টু হচ্ছে নেম, এখানে আমি আমার নাম দিলাম। এরপর এখানে দিচ্ছি obj2, তো এখানে জাস্ট obj1 দিলাম। সরি, এখানে তো কোনো কিছু দেই নেই, কনসোল লক করি নেই কোনো কিছু। তো এখানে obj1, এখানে obj2, হ্যাঁ ঠিক আছে, স্বাভাবিকভাবে এরকমই আসবে। তো এখন যদি obj2 এর যে নেম, সেখানে যদি আলি দেই, খুব স্বাভাবিক দুই জায়গায় নাম চেঞ্জ হবে, মানে যেহেতু অবজেক্ট একটাই তাই চেঞ্জটা দুই জায়গায় দেখাবে। তো এখন এখানে যদি আমরা স্প্রেড করে দিই obj1, এটাকে যদি এখানে স্প্রেড করে দিই, তো সেই ক্ষেত্রে আসলে একটু ডিফারেন্স আসবে। হ্যাঁ, তো এই যে স্প্রেড আমি করে দিলাম অবজেক্ট 1কে অবজেক্ট 2তে আমরা স্প্রেড করে দিয়ে একটা নতুন অবজেক্ট তৈরি করলাম। তো এভাবে কিন্তু আমরা আসলে অবজেক্ট 2তে একটা অবজেক্ট 1-এর একটা কপি আমরা অবজেক্ট 2তে ইনসার্ট করতে পারছি বা অ্যাসাইন করতে পারছি। তো এটাই হচ্ছে আসলে শ্যালো ক্লোনিং। তো এটাকে শ্যালো ক্লোনিং কেন বলা হচ্ছে? এটাকে শ্যালো ক্লোনিং এই জন্য বলা হচ্ছে বিকজ এখানে শ্যালো লেভেলে ক্লোন হয়। ফর এক্সাম্পল এখানে যদি একটা অ্যারে থাকতো, ঠিক আছে, এখানে ফ্রুটস, মনে করেন এখানে আছে ম্যাঙ্গো, তারপর এখানে আছে ব্যানানা, হ্যাঁ, সেখানে আরেকটা দিই গ্রেপস, ঠিক আছে। তো এখন আমি যদি এই ফ্রুটসে কোনো একটা চেঞ্জ আনি, ফ্রুটসের জিরো ইন্ডেক্সে আমি এখানে ম্যাঙ্গোর বদলে কিউই দিলাম, ঠিক আছে। তো এখন যদি রান দেই, আচ্ছা, তো এখন যেটা দেখতে পাচ্ছি যে এর আগের ক্ষেত্রে আমরা আসলে যেটা খেয়াল করেছি, শ্যালো ক্লোনিং করার মাধ্যমে আমরা একটা কপি
ক্লোন করতে পেরেছি, তো যার কারণে আমরা নেমটা আসলে ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারছিলাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করেছি যে চেঞ্জ এনেছি অবজেক্ট 2তে, কিন্তু চেঞ্জ দেখা যাচ্ছে অবজেক্ট 1 এবং অবজেক্ট 2 দুই জায়গাতেই। তো এর কারণ কি? তো এর কারণ হচ্ছে আসলে এটাই আর কি শ্যালো ক্লোনিং, মানে এটা আংশিক ক্লোন করে, তো মানে ডিপ লেভেলে ক্লোন করে না। তো মানে একটা অবজেক্ট অথবা অ্যারে এর টপ লেভেলে শুধু ক্লোন করবে, এর ভেতরে যদি আরেকটা অবজেক্ট থাকে, বাই দ্য ওয়ে অ্যারে নিজেই কিন্তু একটা অবজেক্ট। তো এরকম যদি কোনো অবজেক্ট থাকে, সেই অবজেক্টের জাস্ট একটা রেফারেন্স কপি হয়, সেই অবজেক্টটা কিন্তু ক্লোন হয় না। তো এরকম টপ লেভেলে ক্লোন হওয়ার কারণে এটার নাম হচ্ছে শ্যালো ক্লোনিং। তো এই ক্ষেত্রে আমরা আসলে কি করব? এই ক্ষেত্রে আমাদের দরকার ডিপ ক্লোনিং, মানে 100% ক্লোন করতে হবে। তো সেটাই আসলে এখন ডিপ ক্লোনিংয়ে দেখব। আচ্ছা, তো এখানে এই ডিপ ক্লোনিংয়ের বিভিন্ন ওয়ে আছে। যেমন একটা হচ্ছে স্ট্রাকচার্ড ক্লোন, ঠিক আছে? এটা একটা বিল্ট ইন ফাংশন বা বিল্ট ইন মেথড। তো স্ট্রাকচার্ড ক্লোন, তো এখানে জাস্ট অবজ 1 দিলাম। এখন যদি দেখি, হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে ম্যাঙ্গোর বদলে অবজ 2তে আমরা ম্যাঙ্গোর বদলে কিউই দেখতে পাচ্ছি। তো এর কারণ হচ্ছে এই স্ট্রাকচার্ড ক্লোনের মাধ্যমে আমরা ডিপ লেভেলের ক্লোনিং করতে পেরেছি। তো কিন্তু আমি বলবো আসলে এই স্ট্রাকচার্ড ক্লোনিং এর মাধ্যমে আমরা যে ডিপ ক্লোনিং করছি, এর ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা প্রজেক্ট বানান যেখানে আপনার নোড জেএস ইউজ করা হয়েছে, কিন্তু নোড জেএস 18-এর আগের যে ভার্সনগুলো সেগুলো আছে, অথবা তার কোনো একটা আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম করবে। সেই ক্ষেত্রে স্ট্রাকচার্ড ক্লোন কাজ করবে না। তো স্ট্রাকচার্ড ক্লোন কাজ করে শুধুমাত্র নোড জেএস 18 বা এর পরের ভার্সনগুলোতে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এটা ছাড়াও আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে জেসন ডট পার্স। তো এর ভিতরে আসবে জেসন ডট স্ট্রিংগিফাই, হ্যাঁ, অবজ 1। হ্যাঁ, তো এই মাধ্যমেও কিন্তু আমরা আসলে একটা ডিপ লেভেলের ক্লোনিং করতে পারছি। তো জেসন ডট পার্স, জেসন ডট স্ট্রিংগিফাই, এই সিস্টেমে আসলে ডিপ ক্লোনিং করার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আপনার এই অবজেক্টের মধ্যে যদি কোনো ডেটা টাইপের কোনো ভ্যালু থাকে, অথবা কোনো রেগুলার এক্সপ্রেশনের কোনো প্যাটার্ন থাকে, তো এই জাতীয় যদি কোনো ভ্যালু থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে। যেমন ডেটের ক্ষেত্রে আপনার যে ডেট টাইপের যে ডেটা থাকবে, সেটা সম্পূর্ণ একটা স্ট্রিং আকারে দেখাবে, ঠিক আছে? মানে সেটা কনভার্ট হয়ে স্ট্রিং আকারে দেখাবে। তো যার কারণে আপনি কিন্তু ডেটা টাইপের যে সুবিধাগুলো আপনার ছিল, যেমন আলাদা আলাদা করে ডে, মান্থ, ইয়ার বের করার যেই ফাংশনগুলা বা কি বলে সেটাকে, মেথডগুলো আমরা ইউজ করতে পারি, সেগুলো কিন্তু আর ইউজ করা যাবে না। তো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ, তো এটা মাথায় রাখতে হবে। সো এটাই আর কি। আর এছাড়াও আরেকটা উপায় আছে, যেমন লোড্যাশ যে লাইব্রেরি আছে, সেটার মাধ্যমে কিন্তু আমরা এই ডিপ ক্লোনিং করতে পারি, সেটা আপনি একটু দেখে নিলেই পাবেন। আচ্ছা, এটা ছাড়াও আরও মানে যেসব ইটারেটিং মেথড আছে, যেগুলো দিয়ে আমরা আসলে একটা নতুন অ্যারে তৈরি করতে পারি বা নতুন একটা অবজেক্ট তৈরি করতে পারি, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা আসলে ডিপ ক্লোনিং করতে পারবো। তো এই হচ্ছে টোটাল ব্যাপার।